সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। গত ক্লাসে লাইভে সমস্যা হওয়ার কারণে আমরা ক্লাসটা নিতে পারি নাই, তাই আমরা এটা রেকর্ডিং ভিডিওটা দিচ্ছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম লেকচার, সেকেন্ড ইয়ারের প্রথম লেকচারটা। সে লেকচারটা হচ্ছে পরিবেশ রসায়নের প্রথম, সেটা হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব এবং বয়েলের সূত্র এবং তার লেখচিত্রসমূহ যা রয়েছে সেই লেখচিত্রসমূহ সহ আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবা। আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবা, আমি ইনশাল্লাহ সমাধান করে দেব। ঠিক আছে, তো আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটা পৃথিবীর যে উপরের স্তরগুলো রয়েছে সেই উপরের স্তরগুলো দেখতে পাচ্ছি। সেখানে অনেকগুলো স্তর রয়েছে, আর এখানে এই স্তরগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তাহলে আমরা দ্বিতীয় চিত্রে আমরা একটু লক্ষ্য করব যে এটি হচ্ছে পৃথিবী থেকে 15, অর্থাৎ ভূমি থেকে, পৃথিবীর যে ভূমি সেখান থেকে 0 থেকে 15 কিলোমিটার যে দূরত্ব রয়েছে সেই দূরত্বকে বলা হয় ট্রপোস্ফিয়ার। আর 15 থেকে 50 কিলোমিটার যে দূরত্ব সেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। আর 50 থেকে 85 কিলোমিটার যে দূরত্ব রয়েছে সেটাকে বলা হয় মেসোস্ফিয়ার। 85 কিলোমিটার যে দূরত্ব সেটাকে বলা হয় মেসোস্ফিয়ার। আমরা রেঞ্জগুলো আগে জানবো, তারপর তাপমাত্রা সম্পর্কে আলোচনা করব। আর এই মেসোস্ফিয়ার উপরে যেটা রয়েছে তাকে থার্মোস্ফিয়ার বলা হয়, অর্থাৎ 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত যে দূরত্ব রয়েছে সেই দূরত্বে পৃথিবীর উপরিভাগ, সেটাকে থার্মোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা আরেকটা বিষয় তোমরা এখানে মনে রাখবা, সেটা হচ্ছে আমি একটু গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এখানে এই যে আমি রেফারেন্সগুলো দিলাম এগুলো হচ্ছে হাজারি বইয়ের। তোমাদের তুমি যদি ইয়ার বইটা সঞ্জিত কুমার গুহের বইটা দেখো তাহলে এখানে দেখবা 0 থেকে 12 কিলোমিটার, এখানে 12 থেকে 50, এখানে 80 কিলোমিটার, 50 থেকে 80 কিলোমিটার দেওয়া আছে। তো এক্ষেত্রে তোমরা রেফারেন্স হিসেবে সবসময় হাজারি বইটাকে দেখবা। ঠিক আছে, তো হাজারি বই থেকে রেফারেন্সগুলোকে সাধারণত কারেক্ট হিসেবে ধরা হয়, এটা মাথায় রাখবা। ঠিক আছে, সেই কারণে আমি এই রেফারেন্সগুলোই দিচ্ছি। তো এখানে আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ট্রপোস্ফিয়ারে এটাকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। কেন ক্ষুদ্রমণ্ডল বলা হয়? কারণ এখানে ঝড় বৃষ্টি হতে শুরু করে ঘূর্ণিঝড় সব কিছু এই স্তরে হয়, এবং এই স্তরে সবার উপরে এখানে বিমান চলাচল করে। সাধারণত 40,000 ফিট থেকে 42,000 ফিট পর্যন্ত যে দূরত্ব সেখানে সাধারণত বিমান চলাচল করে। ঠিক আছে, এরপরে এটার উপরে যেটা স্ট্র্যাটোস্ফিয়ার, এটা শান্তমণ্ডল বলা হয়, এটাকে শান্তমণ্ডল বলা হয়। তোমরা মাথায় রাখবা, শান্তমণ্ডল বলা হয় এটাকে। এই শান্তমণ্ডলে সাধারণত জেট বিমান চলে, এটা মাথায় রাখবা, শান্তমণ্ডল জেট বিমান চলে। তো এবার আমরা আরেকটা বিষয় সম্পর্কে একটু গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে একটা ছোট্ট বায়ু রেখা বা একটা কিছু তল থাকে দুইটার মাঝামাঝিতে, সেটাকে বলা হয় ট্রপোফজ বলা হয়। আবার স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝে যে একটা তল থাকে একটা মাঝখানে, সেটাকে বলা হয় স্ট্র্যাটোফজ। আবার মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে যে তল থাকে সেটাকে বলা হয় মেসোফজ বলা হয়। এটা মাথায় রাখবা। ঠিক আছে, এগুলো অনেক সময় অবজেক্টিভে আসতে পারে, সেই কারণে ইম্পর্টেন্ট। আবার দেখো, নিচের দিক থেকে যত উপরের দিকে যাবে, উপরের দিকে যত যাবে তাহলে সেই ক্ষেত্রে বায়ুচাপটা কমতে শুরু করবে, এবং তাপমাত্রার ব্যাপারটা একটু এখানে চেঞ্জিং হয়। আমি সেই ব্যাপারটাই নিয়ে আলোচনা করছি। দেখো, খেয়াল করো, ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে যে সাধারণত তোমার যত ডিগ্রি এখানে থাকে, যেমন তুমি যদি বলো যে বাংলাদেশের তাপমাত্রা সাধারণত 30 থেকে 35 পর্যন্ত থাকে বাংলাদেশের তাপমাত্রা। আবার যদি তুমি নরওয়েতে যাও তাহলে সেখানে তাপমাত্রা অনেক কম। বাট নিচের থেকে উপরের দিকে যখন যাওয়া হয় তখন সেক্ষেত্রে যত ডিগ্রি তাপমাত্রা থাকে সেখান থেকে সেই তাপমাত্রাটা -55 ডিগ্রি পর্যন্ত হয়, -55 ডিগ্রি পর্যন্ত হয়, ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। ঠিক আছে, তো এরপরে আবার এখানে তার মানে বোঝা গেল যে নিচ থেকে যত উপরের দিকে যায় তাপমাত্রা কমে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে। আবার স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রাটা সেটা বাড়তে অর্থাৎ আবার বাড়তে থাকে, তার মানে -55 থেকে -55 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়? 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। আবার অনেক বইতে দেখবা 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় লেখা আছে। সো তোমরা রেফারেন্স হিসেবে মাথায় রাখবা, লেটেস্ট যে হাজারি বই সেই বইটির রেফারেন্সটা আমি দিচ্ছি, এখানে 2 ডিগ্রি সেলসিয়াস। এরপরে মেসোস্ফিয়ারের যে তাপমাত্রা দেখো, তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তেছে, স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রাটা বাড়তেছে। আবার মেসোস্ফিয়ারের ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রাটা আবার কমতে শুরু করবে। তার মানে এই +2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 2 থেকে এখানে যে 2 ছিল, এই 2 থেকে তাপমাত্রাটা -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়।
এই মেসোস্ফিয়ারে। আবার থার্মোস্ফিয়ারে তাপমাত্রাটা এই -93°C থেকে বাড়তে বাড়তে 427°C তাপমাত্রা পর্যন্ত হতে পারে, অথবা আরও বেশি হতে পারে, অথবা হাইস্ট তোমার 1227°C পর্যন্ত হতে পারে। সরি, 1200 না, 1727°C পর্যন্ত হতে পারে, 1727°C। সো এই তাপমাত্রাগুলো একটু মনে রাখবা। আমি যে রেফারেন্সগুলো দিলাম এগুলো হচ্ছে হাজারি বইয়ের রেফারেন্স, এটা মাথায় রাখবা। তো এছাড়া আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আরেকটা বিষয় আমি গুরুত্বপূর্ণ বিষয় বলছি, এই মেসোস্ফিয়ারে যদি উপাদানগুলো উপাদান হিসেবে তোমাকে ভাগ করা হয় তাহলে বায়ুমণ্ডলকে, তাহলে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগকে বলা হয় এই যে তিনটা স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই তিনটা ভাগকে একসাথে হোমোস্ফিয়ার বলা হয়, হোমোস্ফিয়ার বলা হয়, হোমোস্ফিয়ার বলা হয়, ঠিক আছে। আবার এই থার্মোস্ফিয়ারকে বলা হয় হেটারোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার বলা হয়, ঠিক আছে। তো এখানে এই হোমোস্ফিয়ারের যে উপাদানগুলো সবগুলোকে আমি আলাদা করব, আবার হেটারোস্ফিয়ারের যে উপাদানগুলো সেগুলোকে আমি আলাদা করব। তাহলে হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান, এই হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.09%, 09%। এরপরে দ্বিতীয় যে উপাদানটা থাকে, এটা 1 নম্বর উপাদান, সবচেয়ে বেশি থাকে। দ্বিতীয় যে উপাদান থাকে সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ থাকে 20.94%। এখানে মাথায় রাখবা, অনেক ক্ষেত্রে 94% না বলে তুমি 21% বলতে পারবা, সে ব্যাপারে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। এরপরে তোমাকে আরেকটা উপাদান থাকে, এগুলো হচ্ছে মুখ্য উপাদান, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি মুখ্য উপাদান, এই প্রথম যে দুইটা বললাম। তারপর গৌণ উপাদান হিসেবে বাষ্প থাকতে পারে, অর্থাৎ পানির উপাদান, পানির বাষ্প থাকতে পারে, অর্থাৎ জলীয় বাষ্প বলতে পারি। জলীয় বাষ্প 1 থেকে 4% থাকে, এটা উঠানামা করে, কারণ আর্দ্রতা এক এক জায়গায় এক এক রকম, 1 থেকে 4% থাকতে পারে। তারপরে এছাড়া আর্গনের পরিমাণটা নিয়ারলি 1% বলা যায়, নিয়ারলি 1%। আর তুমি যদি আরেকটু স্পষ্ট করে বলতে চাও তাহলে এখানে 0.93%। আমি আসলে এই পার্সেন্টগুলো বলতেছি এই কারণে কারণ এগুলো অবজেক্টিভ আসতে পারে, সেই কারণে আমি তোমাদেরকে মনে রাখার জন্য এগুলো বলতেছি। এরপর এখানে গৌণ উপাদানগুলো কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.033% থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে এই বায়ুমণ্ডলের গৌণ উপাদান হিসেবে। এরপরে কার্বন মনোক্সাইড থাকতে পারে, ওজোন থাকে, এছাড়া কার্বন মনোক্সাইড থাকে, এছাড়া কার্বন মনোক্সাইড এবং অক্সিজেন, ওজোন থাকতে পারে, ওজোন থাকে। সো এগুলো হচ্ছে মানে হোমোস্ফিয়ারের যে গৌণ উপাদানগুলো সেগুলো বললাম, মুখ্য উপাদানগুলো কিছুক্ষণ আগে বললাম। তো তাহলে এই পার্সেন্টগুলো, নাইট্রোজেনের পার্সেন্টগুলো এবং অক্সিজেনের পার্সেন্টগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর হেটারোস্ফিয়ারের কথা আসো, এই যে হেটারোস্ফিয়ার অর্থাৎ থার্মোস্ফিয়ারের কথা আসো। এই থার্মোস্ফিয়ারের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। থার্মোস্ফিয়ারের ব্যাপারটা হচ্ছে এই থার্মোস্ফিয়ারের মুখ্য উপাদান যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেন, আমি বলতে পারি নাইট্রোজেন বলতে পারি, তারপর অক্সিজেন বলতে পারি, তারপর হচ্ছে অক্সিজেন অণু, আবার অক্সিজেন পরমাণু থাকতে পারে, আবার হিলিয়ামও থাকতে পারে, হিলিয়ামও থাকে, আবার হাইড্রোজেনও থাকে, এটা মনে রাখতে হবে, হাইড্রোজেন পরমাণু। আচ্ছা, এরপর গৌণ উপাদান, এগুলো হচ্ছে মুখ্য উপাদান, এবার গৌণ উপাদান হিসেবে থাকে তাহলে নাইট্রোজেন গ্যাসীয় আয়ন, খেয়াল রাখো এটা গ্যাসীয় আয়ন, অর্থাৎ নাইট্রোজেন অণু থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে নাইট্রোজেন গ্যাসীয় আয়ন হয়। আবার অক্সিজেন গ্যাসীয় আয়নও থাকতে পারে, মানে অক্সিজেনের গ্যাসীয় আয়ন। আর অক্সিজেন আয়ন অর্থাৎ অক্সিজেনের তোমার নর্মাল অক্সাইড আয়ন থাকতে পারে। এরপর নাইট্রিক অক্সাইড আয়ন থাকতে পারে, এটা মাথায় রাখবা। এরপরে হিলিয়ামের আয়ন থাকতে পারে, হিলিয়াম আয়ন থাকতে পারে। এরপরে হাইড্রোজেন আয়ন থাকতে পারে, সো এই উপাদানগুলো হচ্ছে গৌণ উপাদান, কোন স্তরের যে হেটারোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের গৌণ উপাদানগুলো, এই উপাদানগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো যদি মনে না রাখো তাহলে তোমার অবজেক্টিভের জন্য সমস্যা হবে, ঠিক আছে। আর এই 585 থেকে 500 কিলোমিটার পর্যন্ত যেটা থাকে, 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এই যে থার্মোস্ফিয়ার থাকে, 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। তো সো এর উপরে 500 থেকে বাকি যেটা থাকে, 500 কিলোমিটার থেকে যেটা উপরে থাকে সেটাকে বলা হয় এক্সোস্ফিয়ার বলা হয়, সো এটা মাথায় রাখবা। সো বায়ুমণ্ডল উপাদানগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা একটু ভিন্ন রকম কিছু জানবো, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলে কেন ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড় হয়, ঠিক আছে, সেই জিনিসটা একটু জানবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখব ঘূর্ণিঝড় হওয়ার কারণ কি, বা কি জন্য ঘূর্ণিঝড় হয়। তাহলে দেখো, যখন সমুদ্রপৃষ্ঠের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যদি 27°C হয়, তাহলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যদি 27°C হয় বা তার বেশি হয়, অথবা তাহলে সেক্ষেত্রে কী ঘটনা ঘটে,
তাহলে এই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বেশি হয় তাহলে এগুলো এই পানিগুলো জলীয় বাষ্প আকারে উপরে উঠে যায়, জলীয় বাষ্প আকারে উপরে উঠে যায়। তো আমরা জানি বায়ুর তুলনায় জলীয় বাষ্প, সাধারণ যে বায়ু আছে সেই বায়ুর তুলনায় জলীয় বাষ্প হালকা, জলীয় বাষ্প হালকা। তো বায়ুর তুলনায় জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে সাধারণত যে এই জলীয় বাষ্পগুলো উদ্বায়ী হয়ে যায়, উদ্বায়ী হয়ে যায়। ফলে এই যখন উদ্বায়ী হয়, জলীয় বাষ্পগুলো যখন উদ্বায়ী হয় তখন সেক্ষেত্রে একটা বিশাল একটা এরিয়া হালকা হয়ে যায়, অর্থাৎ এখানে বায়ু স্তরগুলো অর্থাৎ বায়ুমণ্ডল এরিয়াগুলো হালকা হয়ে যায় বায়ুগুলো। তো বায়ুগুলো হালকা হওয়ার কারণে আশেপাশ থেকে ভারী বায়ুগুলো এই জায়গাতে এই স্থানটা দখল করতে চায়। তো দখল করার কারণে তখন দেখা যায় যে এই জায়গাতে একটা ঘূর্ণির উদ্ভব হয়, এটা সাপের মতো হয় অনেকটা ঘূর্ণি, এই কারণে এটাকে ঘূর্ণিঝড় বলা হয়। আসলে ঘূর্ণিঝড় শব্দটা এসেছে গ্রিক একটা শব্দ, যে কাইক্লস থেকে, KYKLOS, কাইক্লস, এটা একটা গ্রিক শব্দ। এই শব্দ থেকে এর অর্থ হচ্ছে কয়েল অফ স্নেকস বলা হয়, এটাকে কয়েল অফ স্নেকস বলা হয়। আমি যদি লিখি এটাকে কয়েল অফ স্নেকস বলা হয়, ঠিক আছে, কয়েল অফ স্নেকস, এটার বাংলা, এটার ইংলিশ শব্দ হচ্ছে কয়েল অফ স্নেকস বলা হয়, SNAKES, স্নেকস মানে হচ্ছে সাপ। তাহলে সাপের কুণ্ডুলির মতো, এটা দেখতে অনেকটা সাপের কুণ্ডুলির মতো হয় বিদায় এটাকে ঘূর্ণিঝড় বলা হয়, ঠিক আছে। তো তাহলে মূল কারণ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যদি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, 27 ডিগ্রি বা তার বেশি হয়, তখন এইগুলো বাষ্পাকার উপরের দিকে উঠে যায়, তখন একটা বিশাল এরিয়া বায়ুগুলো হালকা হয়ে যায়। ওই হালকা বায়ু হওয়ার কারণে আশেপাশের ভারী বায়ুগুলো ওই জায়গায় দখল করতে চায়, ফলে ওই জায়গাতে একটা ঘূর্ণির উদ্ভব হয়, এই কারণে মূলত ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়। সো এটা মনে রাখবা, ঠিক আছে। তো এবার আমরা মূল আলোচনাতে চলে যাব, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে যে সাধারণত ভারত মহাসাগরীয় অঞ্চল এবং তোমার অস্ট্রেলিয়ান উপকূলে যদি ঘূর্ণিঝড় হয় তখন এটাকে সাইক্লোন নামে ডাকে। আবার জাপান এবং ফিলিপাইনে এটাকে টাইফুন নামে ডাকে, যদি জাপান এবং ফিলিপাইন এরিয়াতে যদি হয় এটাকে টাইফুন ডাকে। আবার আরেকটা বিষয় মাথায় রাখো, সেটা হচ্ছে যে ফিলিপাইনের টাইফুনের পরিবর্তে বাগিও নামে একটা শব্দ, ওইটাও ব্যবহার করতে হয়। আবার মেক্সিকো বা আমেরিকাতে তখন এটাকে হারিকেন বলা হয় বা হেরিকেন বলা হয়, ঠিক আছে। সো এই অঞ্চলগুলোর যে নামগুলো বললাম, এখন আমরা বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। বয়েলের সূত্র 1660 খ্রিস্টাব্দে ইংরেজ রসায়নবিদ রবার্ট বয়েল এটা আবিষ্কার করেন। তাহলে সেক্ষেত্রে তিনি জিনিস খেয়াল করো এখানে, সেটা হচ্ছে তাপমাত্রা এবং মোল সংখ্যা স্থির, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাপমাত্রা, মোল সংখ্যা স্থির, অর্থাৎ মোল সংখ্যা যদি স্থির থাকে তার মানে হচ্ছে নির্দিষ্ট ভর। তো আমরা সূত্রটা বলতে পারি যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে স্থির তাপমাত্রা, তার মানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবা, তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ তাপমাত্রাটা। তো এখানে আমি আরেকটা মজার জিনিস বলি, বয়েল মানে হচ্ছে কি, বয়েল মানে সেদ্ধ করা বোঝায়। তো তাহলে সেক্ষেত্রে তাপমাত্রাটা স্থির, এটা মাথায় রাখবা। তো তার মানে B is proportional to 1/P। তো তার মানে তুমি যদি চাপ বাড়াও তাহলে কি হবে, আয়তনটা কমবে, অর্থাৎ পরস্পর ব্যস্তানুপাতিক। তো আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে এটা বিষয়টা একটু ক্লিয়ার করি। তাহলে দেখো একটা অ্যানিমেশন দেখাচ্ছি, এটা হচ্ছে রবার্ট বয়েল। তো আমরা একটা অ্যানিমেশন দেখি, অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ, এই অ্যানিমেশনে তুমি দেখতে পাচ্ছ, দেখো যদি চাপটা কি হচ্ছে, চাপটা যদি বাড়ে তো তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আয়তনটা কমতেছে, চাপ বাড়ার কারণে আয়তনটা কমে। তাহলে এখানে আমি যদি বলি বিষয়টা খুব সোজাভাবে তুমি চিন্তা করো, সেটা হচ্ছে বিটা এবং পিটা 1/Pটা পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে অন্যটা কমবে। সেখানে পি এর মানটা হচ্ছে স্বাধীন, তার মানে পি এর মানটা যেটা নিবা তার উপর বি এর মানটা নির্ভর করবে। এটা স্বাধীন চলক, এটাকে আমি স্বাধীন বলবো, স্বাধীন চলক, আর এটা হচ্ছে অধীন চলক। তাহলে স্বাধীন আর অধীনের মধ্যে যে ডিফারেন্সটা সেটা একটু খেয়াল করো। তার মানে পি এর মানটা তুমি যা নিবা তার উপর ডিপেন্ড করবে ভি এর মানটা, খেয়াল করো। তো তাহলে আমি পি ইজ ইকুয়াল টু কে একটা সমানুপাতিক ধ্রুবক এখানে নিতে পারি। তো তাহলে পি ইজ ইকুয়াল টু কে 1/P, সুতরাং পিবি সমান কে। তো তাহলে আমার এখানে একটা জিনিস খেয়াল করো, P1 B1, অর্থাৎ আমি যদি ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে নিই, নির্দিষ্ট ভর যদি ঠিক থাকে, ভর যদি কনস্ট্যান্ট থাকে এবং তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে P1 B1, অন্য গ্যাসের ক্ষেত্রে P2 B2। তো এভাবে আমি P3 B3 নিতে পারি। সবগুলো তাহলে পরস্পর সবগুলো সমান কে হবে, এটা সমানও কে, এটা সমানও কে হবে, এটা সমানও কে হবে। তাহলে আমি লিখতে পারি P1 B1 ইজ ইকুয়াল টু P2 B2 ইজ ইকুয়াল টু P3 B3, P3 B3 ইজ ইকুয়াল টু কে, মানে সমান, এগুলা লিখতে পারি। তো আমরা দেখো, আমরা ইয়ার মাধ্যমে দেখবো বিষয়টা, দেখো খেয়াল করো।
তো আমি এখানে দেখাচ্ছি তোমাকে যে আলাদা আলাদা দুইটা ভিন্ন 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 চাপ এবং ভিন্ন ভিন্ন আয়তন, তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে তাপমাত্রা এবং ভরটা একই থাকবে, অর্থাৎ নির্দিষ্ট ভর মোল সংখ্যা নির্দিষ্ট ভরটা একই থাকবে, ভর এবং মোল সংখ্যাটা একই থাকবে। তো তাহলে সেক্ষেত্রে সেম কথা হলো যে P1 B1 যেগুলো P2 B2 হলো। তো তার মানে তাপমাত্রা যদি স্থির থাকে এবং যদি গ্যাসটা নির্দিষ্ট ভর হয়, তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রেও তাহলে সেক্ষেত্রে কি হবে না, অর্থাৎ একই গ্যাসের ক্ষেত্রে আমি যদি এই P1 B1 P2 B2 পাবো, এটা আমাদের এই গুণফলের মানটা একটা কনস্ট্যান্ট রাশি হবে, ঠিক আছে। তবে ভরটা নির্দিষ্ট হইতে হবে, এবং ভরটা বলতে এখানে মোল সংখ্যাটা নির্দিষ্ট হইতে হবে, এটা মাথায় রাখবা। তো তাহলে এখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যদি P ভিন্ন হয়, P এবং P2 যদি ভিন্ন হয়, তাহলে P1 এর জন্য V1 পাবো, P2 এর জন্য V2 পাবো। তো তাহলে ক্যালকুলেশন যদি করি P1 V1 আমরা এটার যে কনস্ট্যান্ট মান সেটা সেম পাবো, P2 V2 সমান সেম পাবো। সুতরাং আমরা একটা সূত্র লিখতে পারি যে P1 V1 P2 V2, এটা লেখা যায়। অর্থাৎ যদি আমরা একটা গ্যাসের ক্ষেত্রে চাপের মানটা ভিন্ন রাখি, তাহলে বি এর মানটাও ভিন্ন হবে, আর সেক্ষেত্রে বাট গুণফলের মানটা দুজনেরই একই হবে, সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখবো, দেখো খেয়াল করো, লেখচিত্র দেখবো। লেখচিত্র খুব ইম্পর্টেন্ট, পি বনাম ভি লেখচিত্র। তাহলে খেয়াল করো এখানে পি বনাম ভি লেখচিত্র। তো সেক্ষেত্রে দেখো তোমার যদি আয়তনটা যদি যে পি বনাম ভি লেখচিত্র, তুমি একটু জিনিস খেয়াল করো যে চাপের মানটা কম, আয়তনের মানটা বেশি। ওকে, তিনটা বিন্দু নাও, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু নাও, তুমি তিনটা বিন্দু নাও। তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এক অক্ষ বরাবর, এটা হচ্ছে। তাহলে দেখো এইটার জন্য পি এর মানটা এটা, তার মানে আয়তন যদি কম হয় চাপের মানটা একটু বেশি হবে, আয়তন যদি আরেকটু বেড়ে যায় চাপের মানটা আরেকটু কম হবে, আয়তন যদি আরও বেড়ে যায়, অনেক বেড়ে যায়, তাহলে চাপের মানটা অনেক কমে যাবে। তার মানে আয়তন বড় হলে চাপের মানটা অনেক কমে যাবে। এক্ষেত্রে আমি যে রেখাটা পাচ্ছি সেটাকে যদি আমি T1 দ্বারা চিহ্নিত করি, তো আমি যদি তিনটা রেখা অর্থাৎ ভিন্ন ভিন্ন তিনটা তাপমাত্রা আমি যদি এর এক্সপেরিমেন্টটা করি, তাহলে আরেকটা তাপমাত্রা আমি এক্সপেরিমেন্টটা করলাম, সেটাকে আমি T2 দিলাম, আরেকটা তাপমাত্রা এক্সপেরিমেন্টটা আমি করলাম, সেটাকে আমি T3 দিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে T1 T2 T3-র মধ্যে কোনটা বড় কোনটা ছোট, সেটা আমরা জানবো। তাহলে খেয়াল করো, তাপমাত্রা যত বেশি হবে, তার মানে আয়তনটা তার তত বড় হবে, আয়তন তত বেশি হবে। তো সেক্ষেত্রে চাপের মান হিসাবটাও ওই অনুপাতে কি বাড়বে। তো সেক্ষেত্রে এখানে দূরবর্তী অঞ্চল হচ্ছে সবচেয়ে কোনটা, T3টা। তো তাহলে এই T3-র মানটা সবচেয়ে বড়, T3টা বড়, তারপর হচ্ছে T1 T2টা, তারপর হচ্ছে T1টা, এটা মাথায় রাখবে। তার মানে আমি এক্সপেরিমেন্টটা যদি তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় করি, এই এক্সপেরিমেন্টটা যদি তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় করি, মনে করো এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয়েছে এক্সপেরিমেন্টটা, এটা করা হয়েছে মনে করলাম এটা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে মনে করো আমি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি করলাম। তো তাহলে সেক্ষেত্রে যেটা তাপমাত্রাটা বেশি তাপমাত্রায় করব, সেটা মানটা একটু বেশি দূরবর্তী অঞ্চলের হবে, এটা মাথায় রাখবা। আর এই যে T1 T2 3 এই রেখারকে বলা হয় আইসোথার্ম বলা হয়, মনে রাখবা, আইসোথার্ম বলা হয়, আইসোথার্ম বা সমুষ্ণ রেখা, বা এটাকে সমুষ্ণ রেখা বলা হয়, সমুষ্ণ। আমি কিছুক্ষণ পরে আইসোথার্মের বিস্তারিত আলোচনা করব। সমুষ্ণ রেখা মানে হচ্ছে তিনটা ক্ষেত্রে আমি আলোচনা করব, আইসোথার্মের আলাদা সংজ্ঞাটা আমি দেব। সমুষ্ণ রেখা বলা হয়, বা সমতাপীয় রেখাও বলা হয়, এটাকে সমতাপীয় রেখাও বলা হয়। তাহলে তিনটা রেখা পাওয়া যায়, যে কার্ভ, এটাকে অধিবৃত্তীয় রেখা পাওয়া যায়, ঠিক আছে। তো এখন দেখো তোমরা কি লিখলাম এখানে, যে লেখচিত্রের এটা x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ। তাহলে দেখো কি ব্যাপারটা এখানে দেখছো আশা করি। সুতরাং এক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে, একটা অধিবৃত্তীয় রেখচিত্র পাওয়া যাচ্ছে তিনটা তাপমাত্রায়। বইতে এগুলো আসে, অনেক সময় অবজেক্টিভ এটা আসতে পারে যে কোনটা তাপমাত্রা বড় কোনটা তাপমাত্রা ছোট, এটা পরীক্ষায় আসে এবং অবজেক্টিভ আসতে পারে যে এরকম তোমাকে লেখচিত্র দেবে। এখানে আসলে T1 থাকুক T2 থাকুক যাই থাকুক না কেন, তুমি মনে রাখবা যেটা দূরবর্তী অঞ্চলে সেটার মানটা বেশি, যেটা কাছাকাছি অঞ্চলে বা কাছাকাছি বিন্দুতে আছে সেটার মানটা কম। সো এটাকে আইসোথার্ম বলা হয়, ঠিক আছে। তো আমরা পি বনাম ভি লেখচিত্র জানলাম। আচ্ছা, এরপরে দেখো
আমরা দ্বিতীয় যে লেখচিত্রটা সেটা হচ্ছে যে ভি বনাম 1/p লেখচিত্রের মানটা জানবো। একটা জিনিস খেয়াল করো, এখানে ভি বনাম 1/p লেখচিত্র, কিপ আপ মাইন্ড। তার মানে 1/p এর কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমি যদি এটা করো তাহলে তুমি খেয়াল করো যে ভি বনাম 1/p লেখচিত্র, তার মানে বি বনাম পি ইনভার্স 1, আমি এভাবে তো লিখতে পারি, জিনিসটাকে এভাবে লিখতে পারি, সহজে লিখতে পারি, তাহলে তোমার জন্য আর বিষয়টা অত বেশি কঠিন হলো না। তাহলে এখন আমাকে বলো বি এর সাপেক্ষে 1/p এর মান কিন্তু বাড়ে, তো তাহলে রেখাটা কি পাওয়া যায়, মূল বিন্দুগামী। তার মানে এটাকে যদি আমি লিখি, এটা ওয়াই যেগুলো এম এক্স, এটা যদি এক্স লিখি, এটা যদি এম লিখি, এমটা হচ্ছে এটা একটা ধ্রুব রাশি, এটাকে ঢাল বলা হয়, সরলরেখার সমীকরণ বলা হয়। তাহলে এটা সরলরেখার সমীকরণের সেক্ষেত্রে এটা মূল বিন্দুগামী একটা রেখা, ওয়াই যেগুলো এম এক্স সমীকরণের সাথে যদি আমি তুলনা করি। তো এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে যে তার মানে 1/p এর মান বাড়লে বি এর মানও বাড়বে। তো এখানে একটা জিনিস খেলা, এখানে ডট ডট দেওয়া উচিত, ডট 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 দেওয়া উচিত, এখানে ডট ডট দিয়ে, কারণটা হচ্ছে একদম জিরো হয় না আয়তন। তো সেক্ষেত্রে এখানে আমি একটা রেখা, আমি যদি আরেকটা ডট 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 দিয়ে আমি যদি আরেকটা রেখা আঁকি, এখানে আবার ডট 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 দিয়ে আমি আরেকটা রেখা আঁকবো, তাহলে এটা আমার, এটাকে যদি আমি T1 লিখি, আর এটাকে যদি আমি T2 লিখি, আর এটাকে যদি আমি T3 লিখি, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আমি প্রশ্ন করলাম যে কোনটা সবচেয়ে বড় হবে, T1 বড় হবে না T2 বড় হবে না T3 বড় হবে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে যে তাপমাত্রা বেশি হলে দেখো আয়তনটা বেশি হবে, যে আয়তনের পরিমাণ। আমি একটা রেখা যদি এখানে টানি, তাহলে এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম, তো একই রেখাতে 3টা বিন্দু পেলাম আয়তনের। তো তাহলে কোনটা সবচেয়ে বড়, তার মানে এটা সবচেয়ে বড়, এটার মানটা সবচেয়ে বড়। তার মানে তাপমাত্রা যদি বাড়ে তাহলে কোনো গ্যাসের আয়তনও বাড়ে। তো তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা এটা বেশি, তার মানে এই এক্সপেরিমেন্টটা আমি যদি ভিন্ন ভিন্ন 3টা তাপমাত্রায় করি, মানে ঢালটা যত বেশি উলম্ব হবে বা খাড়া হবে, তাহলে সেখানে তাপমাত্রা সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে তাপমাত্রা T3 তাপমাত্রাটা সবচেয়ে কম, তাহলে এখানে আমি বলতে পারি যে T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3, এটা আমি বলতেই পারি। তাহলে আশা করি বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখানে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, যে এখানে এই T1 এর মানটা বড়, তারপরে এখানে T1 এর মানটা বড়, তারপর হচ্ছে T2 এর মানটা, T3 এর মানটা, এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় অবজেক্টিভে এগুলো আসে, এই জিনিসগুলো যদি না বুঝো তাহলে তুমি কিছুই বুঝবে না, এটা মাথায় রাখবা। তো তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে T1, এবং দেখো এইগুলো, এই T1 T2 T3 এটাকেও কি বলা হয়, আইসোথার্ম বলা হয়, আইসোথার্ম বলতে পারি, আইসোথার্ম বা সমতাপীয় রেখা বা সমুষ্ণ রেখা বলতে পারি। এই 3টা কথা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, এটা সমুষ্ণ রেখা। তো তাহলে এই রেখাগুলো খুবই ইম্পর্টেন্ট, যখন অবজেক্টিভে আসে তখন এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি বুঝতে কষ্ট হয় আমাকে জানাও, ঠিক আছে? এরপর আমরা এই পরের অপশনে চলে যাব, এটার পরবর্তী লেখচিত্রে চলে যাব, পিভি বনাম পি লেখচিত্র। এটা খুব ইন্টারেস্টিং একটা লেখচিত্র। আমি একটু কষ্ট করে তোমাদেরকে এটার একটা উদাহরণ দেখাতে চাই। খেয়াল করো, আমি ধরে নিলাম এখানে আমি যে 500 আমি একটা ধরে নিলাম। তো মনে করলাম এটা হচ্ছে পিবি এর মান, পিবি এর মানে পি এবং ভি এর গুণফল। তো আমি এটাকে যে আলাদা করে লিখি, পি ইন্টু ভি লিখি, তাহলে পিবি এর মানটা হচ্ছে 500, ধরে নিলাম 500, এটা 500। ওকে, তাহলে পি এর মানটা আমি এখানে 1 লিখবো, আর এখানে ভি এর মানটা তাহলে আমাকে 500 লিখতে হবে, তাহলে ইজ ইকুয়াল টু 500, এটা ঠিক থাকবে। ওকে, ডান। এরপর পি এর মানটা আমি 2 লিখবো, ভি এর মানটা তাহলে আমাকে 250 লিখে ফেলতে হবে, তাহলে এটার মানটা কিন্তু 500ই হবে, 500 লিখলাম। ঠিক সেমভাবে আমি যদি দেখো এটার মান যদি আমি 5 লিখি, তাহলে এটার মান 100 লিখতে হবে, সরি এটা 2500 না, 250, 250। তাহলে দেখো এটা যদি আমি 100 লিখি, 100, তাহলে সেখানে 500 হবে। একটা জিনিস খেয়াল করেছো যে পিবি এর মানটা কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু পি আর বি এর মানটা মানে কনসিকুয়েন্টলি চেঞ্জ হয়েছে। তাহলে এখানে পি এর মানটা 1 হলে বি এর মানটা 500 হচ্ছে, বাট পিবি এর মানটা একই থাকতেছে। তো তাহলে এখানে পি এর মানটা ধরো, তো পি এর মানটা 1 ধরো একবার, পি এর মানটা একবার 2 ধরো, পি এর মানটা একবার 2 ধরো, একবার 2 ধরো, আর একবার 5 ধরো। বাট পিবি এর মানটা ধরে নিলাম, এটা মনে করো 500 যদি ধরে নিই আমি, 500 যদি ধরে নিই, তো তাহলে সেক্ষেত্রে দেখো এই মানটা একই সরলরেখা, অর্থাৎ এটা একটা কি সমান্তরাল রেখা পাওয়া যাবে। যে এখানে একটা রেখা, এখানে একটা রেখা পাওয়া যাবে, এখানে একটা সমান্তরাল একটা রেখা পাওয়া যাবে, ঠিক আছে? সো এটাকে আমি T1 ধরলাম, ইটস ওকে। তো আমি যদি আরেকটা রেখা টানি, এটাকে যদি আমি বলি এটা T3 ধরি, T2 ধরি, আর এখানে যদি আরেকটা রেখা টানি তাহলে সেটা হচ্ছে T3। এখন আমার প্রশ্ন হচ্ছে এই T1 T2 T3 এটাতে কোনটা সবচেয়ে বড়? নিঃসন্দেহে T3 এর মানটা, এই যে T3 এর মানটা সবচেয়ে বড়, T2 এর মানটা তার চেয়ে ছোট, আবার T1 এর মানটা সবচেয়ে
ছোট। কেন নিচ্ছি বুঝতে পেরেছো? কারণ তাপমাত্রা যদি কম হয়, মনে করো তুমি এটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক্সপেরিমেন্টটা ঘটানো হয়েছে, আর এটা মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক্সপেরিমেন্টটা ঘটানো হয়েছে, আর এটা যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক্সপেরিমেন্টটা ঘটানো হয়, তাহলে তাপমাত্রা যত বেশি হবে ভি এর মানটা বাড়বে, আর ভি এর মানটা যদি বাড়ে পিভি এর মানটা বাড়বে, কনসিকুয়েন্টলি বাড়বে। তো আশা করি যে এই রেখাগুলো যখন অবজেক্টিভে দেওয়া হবে তখন তোমাকে আইডেন্টিফাই করতে বলে কোন রেখাটা, এখানে যে T3 থাকবে তা না, অনেক সময় এটাকে T1 থাকতে পারে, T2 এবং T3 থাকতে পারে, এটা নিচেরটা T3 থাকতে পারে। তুমি কোনটা খেয়াল করবা? তুমি খেয়াল করবা যেটা দূরবর্তী অঞ্চল বা উপরের দিকে, সেটার মানটা হবে বড়, এটা মাথা রাখবা। তো তাহলে আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছো, তিনটে তাপমাত্রা। তাহলে এই T1 T2 T3 এটাকেও কি বলা হয়? আইসোথার্ম, বা এটাকেও আইসোথার্ম বলা হয়, মনে রাখবা। এটাকে কি বলা হয়? আইসোথার্ম বলা হয়, এটাও আইসোথার্ম, আইসোথার্ম বলা হয়, এটাকেও আইসোথার্ম বা সমতাপীয় বা সমুষ্ণ রেখা বলা হয়। তো এখন আমি এই তিনটার একসাথে ব্যাখ্যা দেব, তিনটা লেখচিত্রের একসাথে আইসোথার্ম কাকে বলে সেটা সংজ্ঞাটা আমি বলবো। তাহলে আমরা ওই সংজ্ঞাতে চলে যাই। তাহলে দেখো এই আইসোথার্ম যদি বুঝতে হয়, তাহলে দেখো বয়েলের তিনটা লেখচিত্র নিয়ে আমরা আলোচনা করলাম এবং তিনটাই তুমি বুঝতে পেরেছো। তাহলে আইসো শব্দের অর্থ হচ্ছে একই, সমান, আর থার্ম মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে দেখো যেহেতু বয়েলের সূত্রের সব ক্ষেত্রেই কি তাপমাত্রাকে আমরা স্থির রাখি, দেখো তাপমাত্রাকে স্থির রাখি, তো তাহলে আমরা কি বলতে পারি? এই কথাটায় আইসোথার্মের সংজ্ঞা লিখতে পারি, যে এই কথাটায় আমি যদি একটু সংজ্ঞাটাকে অন্য কালার দিতে চাই, তাহলে দেখো এই আইসোথার্মের সংজ্ঞাটা এটা লিখতে পারো, আইসোথার্মের সংজ্ঞাটা এটা লিখতে পারো তুমি। দেখো এই যে এই সংজ্ঞাটা, যেহেতু বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রেই তাপমাত্রাকে স্থির রাখি, তাই বয়েলের সূত্র থেকে প্রাপ্ত লেখচিত্রকে এই যে যেটা স্থির লেখচিত্র পাবো সেটাকে আমরা তিনটা লেখচিত্র পেয়েছি এবং তিনটার ক্ষেত্রে আমি আইসোথার্ম আলোচনা করেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, ঠিক আছে? তো তাহলে আমরা এই প্রথম সেটা পি বনাম ভি লেখচিত্র যেটা আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে ভি বনাম পি লেখচিত্র যেটা আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আমরা কি পেয়েছি? এই ধরনের একটা কার্ভ পেয়েছি। তাহলে এগুলো হচ্ছে আইসোথার্ম, এটাগুলো হচ্ছে আইসোথার্ম, T1 এটা T2 আইসোথার্ম, এখানে T3 যদি T3 এগুলো আইসোথার্ম, এগুলো আইসোথার্ম। আবার পিবি বনাম পি লেখচিত্র অঙ্কন করেছি, সেখানে এটা হচ্ছে আইসোথার্ম, এই রেখাগুলো হচ্ছে আইসোথার্ম, T1 T2 T3 এগুলো আইসোথার্ম। আর আরেকটা লেখচিত্র অঙ্কন করেছিলাম, সেটাও নিশ্চয়ই মনে আছে, ভি পি ইনভার্স 1। তাহলে সেক্ষেত্রে লেখচিত্র ডট 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 ডট, এখানে একটু উপর দিকে হবে ডট ডট, এখানে ডট ডট কেন দিচ্ছি আবার বলছি, ডট 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 কেন? কারণ অনেক সময় ভিটা একদম জিরো হয়ে যায় না, গ্যাসের নিজস্ব একটা আয়তন আছে, সেটা আমরা পরে আলোচনা করব, সেগুলো মাথায় রাখবা। এখানে ডট ডট, তাহলে এখানে হচ্ছে এটা T1, এটা T2, এটা T3, তাহলে প্রত্যেকটা রেখা হচ্ছে আইসোথার্ম। সো আমরা আইসোথার্ম নিয়ে একটা সুস্পষ্ট ধারণা পেলাম। এবার আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব, আমরা একটু অঙ্কতে যাই। দেখো এটার গাণিতিক সমস্যাগুলোতে যাই। আমি এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, স্থির তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার হাইড্রোজেন গ্যাসের আয়তন 3.15 ml হয়, চাপ বৃদ্ধি করলে এর আয়তন কত হবে? খেয়াল করো এখানে 1 অ্যাটমসফিয়ার, এখানে দেখো 1 অ্যাটমসফিয়ার হাইড্রোজেন গ্যাসের আয়তন, 1 অ্যাটমসফিয়ার হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে এত, 1 অ্যাটমসফিয়ার চাপে আমি বলতে পারি, 1 অ্যাটমসফিয়ার চাপে হাইড্রোজেন গ্যাসের আয়তন। তো চাপ যদি এত বৃদ্ধি করলে তাহলে আয়তন কত হবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে তুমি একটু খেয়াল করো। P1 এর মান দেওয়া আছে, V1 এর মান দেওয়া আছে, P2 এর মান দেওয়া আছে, V2 এর মান দেওয়া আছে, V2 এর মানটা কত বের করতে হবে। তাহলে এখানে অঙ্ক করার সময় একটা মজার জিনিস হচ্ছে, খেয়াল করো এখানে চাপের মানটা দেখো, এটা কিলোপ্যাসকেল এককে আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার এককে, ভিন্ন ভিন্ন দুইটি একক। কিপ আপ মাইন্ড, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। একটা হচ্ছে ভিন্ন ভিন্ন, দুইটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন একক, খেয়াল করেছো যে এটা হচ্ছে যে অ্যাটমসফিয়ার একক আর এটা হচ্ছে কিলোপ্যাসকেল একক। একক নিয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব পরে, তারপরও এই অঙ্কটা জানার জন্য আমাকে যেটা মাথায় রাখতে হবে, এই অঙ্কটা যে এখানে সূত্রটা হবে আমার P1 V1 = P2 V2, এই সূত্রটা হবে আমার। তাহলে এই সূত্রটা করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে এই পাশে যে এককটা ব্যবহার করব এই পাশেও সেম এককটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি অ্যাটমসফিয়ার ব্যবহার করি এখানে আমি অ্যাটমসফিয়ার ব্যবহার করব, এখানে যদি আমি ml ব্যবহার করি এখানে আমি ml ব্যবহার করব, অর্থাৎ দুই পাশে সেম একক ব্যবহার করতে হবে। এই কারণে আমরা এখানে লিখে দিয়েছিলাম যে খেয়াল রাখতে হবে রাশিগুলোর এককগুলো একই আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো P1 এর মান 1 অ্যাটমসফিয়ার, P2 এর মান ভিন্ন ভিন্ন, তাহলে আমাকে দুইটা একককে একই রকম করতে হবে। তো দুইটা একককে যদি একই রকম করতে যাই তাহলে সেক্ষেত্রে কি করতেছি আমি, খেয়াল করো 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 101.325 কিলোপ্যাসকেল। তাহলে আমি এই কিলোপ্যাসকেলকে অ্যাটমসফিয়ারে করে ফেলবো। তাহলে আমি একটু করে লিখে দিই যাতে করে তোমরা জানো যে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে যদি এত হয়, তাহলে
যে 1, তার মানে আমি যদি কিলোপ্যাসকেল তাহলে আমি যদি করি, এটা কি বলে যে কিলোপ্যাসকেলকে অ্যাটমসফিয়ারে করে ফেলতে চাই, তাহলে কিলোপ্যাসকেলকে কিসে করে ফেলবো, অ্যাটমসফিয়ারে করে ফেলবো। তো তাহলে সেক্ষেত্রে আচ্ছা এখানে কিলোপ্যাসকেলকে অ্যাটমসফিয়ারে করা হয়েছে, P2 এর মানটা দেওয়া আছে 1 কিলোপ্যাসকেল, তো সেটাকে অ্যাটমসফিয়ারে করা হয়েছে। তাহলে অ্যাটমসফিয়ারকে কেমনে করলাম, তাহলে তোমাকে আমি দেখাই দিচ্ছি যে খেয়াল করো এখানে যে 101.325 কিলোপ্যাসকেল ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। ফাইন, সুতরাং 1 অ্যাটমসফিয়ার উল্টে যাবে, তার মানে 101.101.325 দ্বারা ভাগ হবে, তখন 1 অ্যাটমসফিয়ার হবে, তখন এটা এটিএম হবে। তো সুতরাং এখানে সংশ্লিষ্ট কত 99.9999 যদি থাকে, দেন এটা ইন্টু 99.99 গুণ হবে, অ্যাটমসফিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখছো যে এটা 99.9 ইন্টু এই যে এটা ভাগফল, এই জিনিসটা অ্যাটমসফিয়ার নিয়ে গেলাম। তো তাহলে খুব সোজা যে P1 B1 যেগুলো P2 B2, তাহলে আমরা এককগুলো যদি ঠিকভাবে রাখতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়। তাহলে B2 এর মানটা কত পেলাম, যে এত ml। এই ক্ষেত্রে খেয়াল করো যে এখানে ml আছে, তাহলে আমি যে আনসারটা পাবো সেটাও ml এককে পাবো। ঠিক আছে, তো যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাকে জানাও। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে এই পরের অঙ্কটাতে আমরা যাব। এই পরের অঙ্কে যাব, আমি এই স্লাইডগুলো তোমাদেরকে, যেগুলো আমি এখন লিখতেছি, স্লাইডগুলো আমি তোমাকে PDF আকারে বা জেপিজি আকারে আমি তোমাদেরকে প্রোভাইড করব, প্রত্যেকের ইনবক্সে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আশা করি সমস্যা হবে না, তোমরা তখন নিজেরা নোট করে ফেলতে পারবা, অথবা ভিডিও দেখেও নোট করে ফেলতে পারবা। ঠিক আছে, এর পরের অঙ্কটাতে আমরা আরেকটা অঙ্কতে যাই, একটু খেয়াল করো, অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। স্থির তাপমাত্রায় 100 কিলোপ্যাসকেল চাপে একটি মার্বেল সহ কোনো গ্যাসের আয়তন 150 সেন্টিমিটার কিউব এবং 1500 কিলোপ্যাসকেল চাপে মার্বেল সহ গ্যাসের আয়তন কত? আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তোমরা খেয়াল করো, কোন একটা পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে, এখানে মার্বেল আছে, ফাইন, আমি মার্বেল রাখলাম কিছু, ঠিক পাত্রটার চাপটা পরিবর্তন করলাম আমি, ফাইন, চাপটা পরিবর্তন করলাম। তো এখন আমাকে বলো, চাপ পরিবর্তনের কারণে কি কঠিন পদার্থে কি কোনো আয়তন পরিবর্তন হবে? না, তো আয়তন পরিবর্তন হবে। তার মানে এই মার্বেল যেগুলো আছে সেই মার্বেলগুলোর আয়তন আগে যেমন পরেও তেমন থাকবে। তো সেক্ষেত্রে এখানে মার্বেলের আয়তন ছাড়া যে আয়তনটা আছে সেটাই হবে মূলত গ্যাসের আয়তন, আর এখানেও মার্বেলের আয়তন ছাড়া যে আয়তনটা আছে সেটাই হবে মূলত গ্যাসের আয়তন। এটা মাথায় রাখবা, এটা বুঝতে তাহলে তোমার জন্য সোজা হয়ে যাবে। তাহলে এই মার্বেলের আয়তনগুলোকে আমি এক্স ধরে আমাকে হিসাব করতে হবে। তো তাহলে আমার অঙ্কটা করে ফেলি ঝটফট, দেখি কেমন করে। তাহলে দেখো, ধরলাম মার্বেলের আয়তন এক্স সিএম কিউব, সিএম কিউব আর ml একই কথা মনে রাখবা, 1 সিএম কিউব ইজ ইকুয়াল টু 1 ml, এটা মাথায় রাখবা। হ্যাঁ, তো তাহলে এখন আমাকে বলো যে P1 এর মান কিলোপ্যাসকেল এককে দেওয়া আছে, আয়তন ভি, পরিমাণ বেগে এত হয়েছে, তাহলে খেয়াল কর তখন গ্যাসের আয়তন অবশ্যই কমে যাবে যেহেতু পরস্পর, কিন্তু মার্বেলের পদার্থ হওয়ার কারণে আয়তন সব ক্ষেত্রে অপরিবর্তিত, এই কথাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় লেখার দরকার নাই, পরীক্ষায় আমি এটা বোঝার জন্য, তোমাদেরকে ব্যাখ্যা করার জন্য আমি এটা লিখেছি, পরীক্ষাটা লিখতে হবে না, পরীক্ষায় তোমরা ধরে নিয়ে অঙ্ক করে ফেলতে পারবা, এগুলো বোঝার জন্য। তাহলে মার্বেলের আয়তন, তাহলে দেখো যেহেতু মার্বেল সহ গ্যাসের আয়তন কত, এই যে B1 প্লাস মার্বেলের আয়তন যদি 150, তো তাহলে B1 এর আয়তন তাহলে মার্বেল থেকে বিয়োগ হবে, তো তুমি সরাসরি এটাই লিখে ফেলতে পারবা, B1 এর মানটা এটা লিখে ফেলতে পারবা। আবার দ্বিতীয় অবস্থায় আমরা যেটা পাবো সেটাও সেম অবস্থা, B2 সমান যেটা হয়েছে তার থেকে আমি এক্স এর পরিমাণটা কমে যায়, কারণ মার্বেলের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, মার্বেল হচ্ছে কঠিন পদার্থ, তাহলে শুধু গ্যাসের আয়তনের পরিবর্তন, মানে যে পাত্রে যে আয়তন আছে সেই আয়তন থেকে মার্বেলের আয়তন উভয় ক্ষেত্রে বিয়োগ যাবে, কারণ মার্বেলের চাপ প্রয়োগ বা চাপ বাড়া বা চাপ কমা, এটা যদি চাপ বাড়ে বা কমে তাহলে যে কোনো ক্ষেত্রে মার্বেলের আয়তনে কি হবে না, পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে P1 B1 যেগুলো P2 B2, তাহলে এই অঙ্কটা আমরা করে ফেললাম। তাহলে এই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এক্স এর মানটা নির্ণয় করলাম, একটু ক্যালকুলেশন করে দেখো। তো তাহলে এখানে এক্স এর মানটা সিএম কিউব, যেহেতু এখানে সিএম কিউব এককে দেওয়া আছে, এখানে আমরা সিএম কিউব লিখলাম। তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে আমি তোমাদেরকে একটা বোর্ড কোশ্চেন করাবো, অর্থাৎ বোর্ডে যে যে অঙ্কগুলো আসছে এই টপিক থেকে সেই জিনিসগুলো একটু আলোচনা করব। ঠিক আছে, তো আমরা সরাসরি বোর্ডের কোশ্চেনগুলোতে চলে যাই। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে এই অঙ্কটা করিয়েছিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো এই অঙ্কটা কেমন হবে। এইমাত্র আমরা এই অঙ্কটা করিয়েছিলাম। এখন আমরা এর পরবর্তী অঙ্কটা, এটাও আমার মনে হয় তেমন একটা সমস্যা, এটাও করিয়েছিলাম। এখন আমরা একটা অঙ্ক বোর্ডে আসছে, 7 নম্বর অঙ্কটা আমার শিটের মধ্যে, আমার শিট যখন দেবো তখন এইগুলো তো তোমরা পাবাই আশা করি। ঠিক আছে, সো এগুলো নিয়ে টেনশন করতে হবে না, আমি শিটগুলো তো তোমাদেরকে আলাদা করে দেবো। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা যে পরীক্ষায় তোমাদেরকে
চাপ এবং আয়তন দেওয়া থাকবে, পরীক্ষায় তোমাদেরকে চাপ এবং আয়তন দেওয়া থাকবে। তো তোমাদেরকে বলবে যে এই যে চাপ এবং আয়তন আলাদা আলাদা করে দেওয়া আছে, চাপের মানটা আয়তনের মানটা আলাদা আলাদা দেওয়া থাকবে। তো তোমাদের বলবে সূত্রটি কোন সূত্রকে অনুসরণ করবে, বয়েলের কথা বলে দেওয়া থাকবে না, তোমাকে যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো যে সূত্র অনুসারে সেটা আমরা জানি P1 V1 অর্থাৎ PV মান যদি গুণফল, এখানে এটা যদি P1 ধরি এটা V1, এটা যদি P2 ধরি এটা V2, এটা যদি P3 ধরি এটা হচ্ছে B3। তাহলে এগুলোর মান যদি গুণ করি আমি, তাহলে P1 V1, এই যে P1 V1 গুণ করি তাহলে একটা মান আসবে, P2 V2 যদি গুণ করি তাহলে একটা মান আসবে, P2 V2 যদি গুণ করি, আবার P3 B3 যদি গুণ করি তাহলে একটা মান আসবে, আমি এখানে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবা একটা সেম মান পাওয়া যাবে, যাকে কে বলা হয় বা ধ্রুবক বলা হয়, ঠিক আছে। তাহলে এই সেম মান যদি পাওয়া যায় দেন আমি বলতে পারবো সূত্রটা বয়েলের সূত্রকে সমর্থন করে। তো আমরা চেক করি বিষয়টা। তাহলে দেখো এই যে দেখো এখানে আলাদা করে দেওয়া আছে P1 B1 P2 B2 সমান K যদি হয় তাহলে সেক্ষেত্রে আলাদা, তাহলে P1 B1 এর মানগুলো আলাদা আলাদা করে তোমাকে লিখতে হবে, লিখে তারপর প্রত্যেকের মান কত আসছে 70, এখানেও 70, এখানেও 70 আসছে, প্রত্যেকটার মানে আলাদা আলাদা করে 70 আসছে। সো এখানে তোমরা একটু এখানে ভুল হয়েছে, এখানে P1 B1 লিখবা, তাহলে এখানে P1 B1 এটা P2 B2, এটা P2 দিবা, এটা P2 B2, এটা P3 B3 দিবা। তাহলে সেক্ষেত্রে তখন লিখবা P1 B1 যেগুলো P2 B2, এভাবে আমরা মানগুলো সমান একটা সঠিক মানে এসেছে, একটা মান এসেছে। তাহলে আমরা বলতে পারি সূত্রটা কার সূত্রকে সমর্থন করে, বয়েলের সূত্রকে সমর্থন করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আমরা স্ক্রিনে যেটা দেখাচ্ছি এই দুটো অঙ্ক, এগুলো তোমরা বাসায় ট্রাই করবা, একটু স্ক্রিনকে পজ করে, তাহলে এই অঙ্ক দুইটা তোমরা বাসায় ট্রাই করবা, যদি পারো তাহলে আমাকে বলবা। তাহলে এখানে মার্কারি চাপকে তোমাকে কিসে নিতে হবে, দেখো মার্কারি চাপ পারদ চাপ, আমি পারদ চাপের ব্যাপারটা একটু ক্লিয়ার করি তোমাদের জন্য সুবিধা হবে। মনে রাখবা 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 101.325 প্যাসকেল। আচ্ছা প্যাসকেল যে কথা, নিউটন পার মিটার স্কোয়ারও একই কথা, ঠিক আছে। তো এরপরে দেখো এটা ইজ ইকুয়াল টু সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 760 মিলিমিটার পারদ যে চাপ দেয় সেই চাপকে 1 অ্যাটমসফিয়ার বলা হয়। তাহলে এটাও 1 অ্যাটমসফিয়ার, তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে এত প্যাসকেল বা এত নিউটন পার মিটার স্কোয়ার বা এত মার্কারি চাপ। তাহলে তোমাদের যদি ইন্টারচেঞ্জ করতে হয়, এটা থেকে এটা যদি করতে হয় তাহলে এত দ্বারা ভাগ দিতে হবে, এটা থেকে এটা যদি করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে দেখো তুমি এটা থেকে এটা যদি পরিবর্তন করতে চাও তাহলে তুমি লিখতে পারো 101.325 ইজ ইকুয়াল টু 760। সুতরাং 1 সমান কত, তাহলে এটা দ্বারা ভাগ করলো 101.325, আর এখানে 760 লিখলা, আর এখানে যত দেওয়া থাকে x ইজ ইকুয়াল টু, তখন এটা গুণ হবে, তাহলে x ইন্টু এখানে 760 হবে আর উপরে 101.325, এভাবে তুমি পরিবর্তন করতে পারবে। অথবা যদি তোমাকে এরকম বলে 760 ইজ ইকুয়াল টু তুমি লিখবা 101.325, তাহলে সেক্ষেত্রে x ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 760 দ্বারা ভাগ হবে, 760 নিচে চলে যাবে আর এক্সটা উপরে আসবে, আর এখানে হবে 101.325, তাহলে প্যাসকেল এই জিনিসটা লিখতে পারবা। তো তাহলে আমার মনে হয় যে এককগুলো যে পরিবর্তনগুলো এটা হচ্ছে মিলিমিটার পারদচাপ, তাহলে এই এককের পরিবর্তনগুলো তুমি সহজে করে নিতে পারবা, ঠিক আছে। আর অ্যাটমসফিয়ার ব্যাপারটা তো আমি দেখালাম, তাহলে এই এককের পরিবর্তনগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম যে এক্স তোমাকে এই নর্মালি এই প্যাটার্নে তুমি করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না। তো তাহলে প্যাসকেল আর নিউটন পার মিটার স্কোয়ারের ব্যাপারটা আমি একদিন একটা গল্প সহকারে বলবো। তো আশা করি আমাদের বোর্ড পরীক্ষায় এই ধরনের সমস্যাগুলোই আসে। নেক্সট ক্লাসে আমরা চার্লসের সূত্র এবং বাকি গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। তো আজকের মতো এতটুকু, ধন্যবাদ সবাইকে।